বোঝা কমাতে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে। অপশক্তি ভর করেছে শিক্ষার্থীদের আন্দোলনে, বললেন ওবায়দুল কাদের। এরপর আরো জানিয়ে দিচ্ছি, বাংলাদেশ সব দিক থেকেই ডুবে গেছে, বললেন আমির খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। এবার থাকছে বিস্তারিত। মাসে মাসে ওষুধ কিনে দেওয়ার জন্য টাকা খরচ সহ নানা কারণে মাকে বোঝা মনে করেছিলেন ছেলে, আর এ বোঝা কমিয়ে ফেলতে পরিকল্পিতভাবে মাকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে। নির্মমে ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে। শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর থেকে পুলিশ অভিযুক্ত ছেলে জ্যোতিষ বালাকে গ্রেপ্তারের পর হত্যার কারণ সম্পর্কে তথ্য জানান। শুক্রবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নিহত জ্যোতিকা বালা 50 বছরের, জেলার নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ণ বালার স্ত্রী। বৃহস্পতিবার রাতে তাকে ঘরের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতদের বড় ছেলে জ্যোতিষ বালাকে জিজ্ঞাসাবাদ করে এবং জ্যোতিষ পুলিশের কাছে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বীকারোক্তির কথা জানান। পুলিশের কাছে অভিযুক্ত জ্যোতিষ স্বীকারোক্তি বলেন এবং দীর্ঘদিন যাবৎ আর্থিক নানা সংকট ছিল তাদের। এর মধ্যে মাসে মাসে তার মায়ের জন্য ওষুধ কিনতে হতো, বেশ টাকা খরচ হতো। এছাড়া পরিবারের নানা কলহ ছিল। এসব কারণে তার মায়ের উপরে ক্ষোভ ছিল। তাই পূর্ণ পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে জ্যোতিষ। পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম আরও জানান, জ্যোতিষ তার মাকে বোঝা মনে করত। এ বোঝা থেকে মুক্তি পেতে চেয়েছিল জ্যোতিষ। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার অল্প সময়ের মধ্যে হত্যার কারণ উদ্ঘাটন ও ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়। নাজিরপুর থানার অফিসার মোহাম্মদ শাহ মোহাম্মদ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী নারায়ণ বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারি চাকরিতে কোঠা সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতিশীলতা দেশের আপিল বিভাগের এই আদেশের পরও হাইকোর্টের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই। এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই। এই আন্দোলনের উপর মহান মুক্তিযোদ্ধাদের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে। শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে? সুপ্রিম কোর্টের আপিলের বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে। এরপরও আন্দোলন চলমান থাকার প্রমাণ। রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। শুক্রবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা এই আন্দোলন চলমান রাখতে সাধারণ জনগণের ভোগান্তি আরও বাড়াবে, জনদুর্ভোগ সৃষ্টি হবে। জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে পড়ছে। তরুণ শিক্ষার্থীদের উপর তারা আস্থাহীন হয়ে পড়বে। একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা করছে। আমরা বিশ্বাস করি না কোমলমতি সব শিক্ষার্থীদের দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে উপেক্ষা করতে চায়। শুধু যারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত তারাই আদালতের নির্দেশকে উপেক্ষা করে শক্তিশালী প্রদর্শনের চেষ্টা করছে। বিবৃতিতে তিনি আরও বলেন, যে কোনো আন্দোলন হলেই বিএনপি জামায়াত তাদের দোসররা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্নকে বিভোর হয়ে পড়ে। এখন তারা কোঠা আন্দোলনের উপর ভর করে অপচেষ্টা চালাচ্ছে, কারণ তাদের উপর জনগণের কোনো আস্থা নেই। তারা যখন ক্ষমতায় ছিল, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, উগ্র জঙ্গিবাদীর মাধ্যমে বাংলাদেশটাকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। বিএনপির নেতা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান হাওয়া ভবন খুলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে অবৈধভাবে পাচার করে লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন। দেশের সাধারণ জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই দুর্নীতিবাজের নেতৃত্বে অপরাজনৈতিকের কারণে বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যান হচ্ছে বিএনপি। সরকার বিরোধী কোনো আন্দোলনেই তারা সফল হতে পারেনি। তাই যখন
অরাজনৈতিক আন্দোলন সংগঠিত হয় সেটাকে পুঁজি করে রাজনৈতিক করার অপচেষ্টা করেন বিএনপি। ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক। কোনো যৌক্তিক দাবি কখনোই আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি। আওয়ামী লীগ জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে জনকল্যাণকর উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনম্রভাবে কাজ করে যাচ্ছে। আমরা তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা কারো রাজনৈতিক হাতিয়ার হিসাবে অপব্যবহারের শিকার হবেন না। চূড়ান্ত শুনানি আন্দোলনকারীদের পক্ষে আইনজীবী আরও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে এ বিষয়ে নিষ্পত্তি করবেন। আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের সন্তোষের বিষয়গুলো চূড়ান্ত শুনানিকালে আমলে নিয়ে বাস্তবসম্মত চূড়ান্ত রায় প্রদান করবে এবং বিষয়টিকে নিষ্পত্তি হবে। আমরা আন্দোলনকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এসব ধরনের কর্মসূচি পরিহার করে নির্দেশনা অনুযায়ী যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পুনরায় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সব দিক থেকেই ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার 12 জুলাই দুপুরে এক আলোচনা সভায় অবিরাম বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতা প্রসঙ্গ টেনে এসব মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণতন্ত্র মঞ্চের বর্ষপূর্তি উপলক্ষে মঞ্চের উদ্যোগে 31 দফা সংস্কার প্রস্তাব এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর শীর্ষ এইসব আলোচনা হয়। তিনি আরও বলেন, দেশ আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে তো এমনিতেই ডুবে গেছে। এখন আপনারা পানির ডুবা দেখতে পাচ্ছেন। প্রকৃতপক্ষে সব দিক থেকেই বাংলাদেশ ডুবে গেছে। ঢাকা শহরে টানা বৃষ্টিপাতের সৃষ্টি জলাবদ্ধতায় জনদুর্ভোগের প্রসঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, ঢাকা শহর তো ডুবে যাবে, মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। যার কাজকর্ম করবেন এই প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত, সেখানে তো কিছুই মেধাবী লোককে উঠে আসতে হবে, সেটা তো হচ্ছে না। দলীয় লোকজন দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং বাংলাদেশও ডুববে। খসরু আরও বলেন, কোঠা বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট। এটি বাংলাদেশের মেধাবীদের ধ্বংস করতে চায়। যেভাবে তারা আওয়ামী লীগ সরকার চালাচ্ছে, যেভাবে শাসন ব্যবস্থা চালাচ্ছে, এরকম চলতে থাকলে তো আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগই নেই। বাংলাদেশের সামনে দিকে নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। আজকের এই রেজিম ব্যবস্থায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায়, এটা আমার মনে হচ্ছে না। মেধাবী রাষ্ট্র হয়তো এরকমেরই একটা ফেস্টিক্স সরকারের পক্ষে খুব একটা সুযোগ হতে পারত না, কারণ মেধাবীরা সত্য কথা বলে, মেধাবীরা সত্যের পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি কোঠা আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি একটু অনুরোধ করব, তারা যেভাবে কোঠার জন্য লড়াই করে যাচ্ছে, তাদেরকে তাদের ভোটের জন্য এভাবেই লড়াই করতে হবে, তাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এভাবেই লড়াই করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা যে কর্মসূচি দিয়েছি 31 দফা, এই 31 দফা একটা চমৎকার কর্মসূচি, কিন্তু কি কনস্টিটিউশনাল পরিবর্তন আনলে মানুষের গণতান্ত্রিক অধিকার পাবে সেই কথা কি মানুষ ভালো করে বুঝবে? সেই সব কথাগুলো সে তুলে ধরেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেন।